প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা এবং ব্রাহ্ম সমাজ ভাঙনের কারণগুলি কী ছিল। ব্রাহ্ম সমাজের ভূমিকাটা লিখব এবং ব্রাহ্ম সমাজের যে ভাঙন হয়েছিল তার কারণগুলো আমরা জেনে নেব। নম্বর হচ্ছে 5 + 3 8। কেমন? তাহলে দ্বিতীয় অধ্যায়ের 2025-এর জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় থেকে, সেই দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা আমি রেখেছি। তাহলে প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। আমরা কি লিখব? যে 19 শতকের বাংলায় সমাজ সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্রাহ্ম সমাজ। কিসের ওপরে এই ব্রাহ্ম সমাজ দাঁড়িয়েছিল? যুক্তি, বুদ্ধি, মানবতাবাদ, সামাজিক দায়বদ্ধতা। এগুলো আমরা কিন্তু লিখব এখানে। যুক্তি, বুদ্ধি, সামাজিক দায়বদ্ধতা, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোর ওপরে কিন্তু ব্রাহ্ম সমাজ তারা কিন্তু এগিয়ে এসেছিল। তাহলে ভূমিকাতে আমরা এটাই লিখব যে 19 শতকের বাংলায় সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তি, বুদ্ধি, মানবতাবাদ এবং সামাজিক দায়বদ্ধতা, ন্যায়, নীতি এই সমস্তর উপর ভিত্তি করে এই আন্দোলন পরিচালিত হয়েছিল। আধুনিক যুক্তি ও বুদ্ধির আলোকে এই ব্রাহ্ম নেতারা কুসংস্কারগুলিকে দূর করে তারা কি করেছিল? নতুন সূর্যালোকের, নতুন যুক্তিবাদের, নতুন আধুনিক যুগের সূত্রপাত ঘটাতে চেয়েছিল এই একটা সংস্থা যার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। মনে থাকে জানো, এটা আমরা ভূমিকাতে লিখব। এবারে পয়েন্ট করেছি ব্রাহ্ম নেতাদের দৃষ্টিভঙ্গি। ব্রাহ্ম নেতা কারা? নেতাগুলোর নাম আমরা একটু পরে জানি, তার আগে এদের দৃষ্টিভঙ্গিটা কী ছিল। ব্রাহ্ম নেতারা পাশ্চাত্য শিক্ষা দ্বারা, এটা মাথায় রাখতে হবে, ব্রাহ্ম নেতারা যারাই ছিল তারা কিন্তু সব পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কেউ কিন্তু প্রাচ্য শিক্ষায় শিক্ষিত না। এই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই ব্রাহ্ম নেতারা তারা কি করেছিল? ভারতীয় সমাজে যে সমস্ত প্রচলিত কি কি ছিল, কুসংস্কার, আমরা জানি সেই সময় কুসংস্কারে পরিপূর্ণ ছিল। হ্যাঁ, পৌত্তলিকতা এটাও ছিল, জাতিভেদ প্রথা এটাও ছিল, জাতিভেদ প্রথা, কুসংস্কার, পৌত্তলিকতা, জাতিভেদ প্রথা এইগুলো তো ছিলই। তো এইগুলোর অবসান ঘটানোর চেষ্টা করেছিল এবং এর জন্য তারা কি করেছিল? বিভিন্ন তারা পত্রপত্রিকাতে তাদের মতামত তুলে ধরেছিল, তাদের রচনাগুলো পত্রপত্রিকাতে তুলে ধরেছিল, বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠা করে বা এই সংস্থার মধ্য দিয়ে তারা ব্রাহ্মণাতারা সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়িয়েছিল এবং সংবাদপত্র এবং সাময়িকপত্রতে নিরন্তর লেখা, অর্থাৎ প্রবন্ধ, গল্প, উপন্যাস এই সমস্ত লিখে যা কিছু প্রচলিত খারাপ ছিল সেই খারাপগুলোর বিরুদ্ধে তাদের ক্ষুরোধার যুক্তি এবং তাদের নিষ্ঠা এবং তাদের বিবেক বুদ্ধি দিয়ে এবং পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে তারা কিন্তু মানুষকে সচেতন করতে চেয়েছিল। ব্রাহ্ম সমাজের এই তরুণ প্রজন্ম বাল্যবিবাহর বিরুদ্ধে কথা বলেছে, বহু বিবাহের বিরুদ্ধে কথা বলেছে, কুলীন প্রথা বিরুদ্ধে কথা বলেছে এবং সামাজিক যা কিছু এই কুসংস্কার তার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলেছে। শুধু কথা বলেনি, শুধু বসে থাকেনি, কিন্তু কথা বলে তারা কিন্তু সশরীরে আন্দোলনে বা জনমত গঠনে কিন্তু তারা নিজেদেরকে মেলে ধরেছিল। তাহলে এইটা আমরা লিখব যে ব্রাহ্ম নেতাদের দৃষ্টিভঙ্গি। তাহলে মূলত ব্রাহ্ম নেতাদের দৃষ্টিভঙ্গি ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই ব্রাহ্ম নেতারা সমাজের যে সমস্ত প্রচলিত সতীদাহ প্রথা থেকে শুরু করে বিভিন্ন কুসংস্কার, পৌত্তলিকতা, জাতিভেদ, বাল্যবিবাহ, বহুবিবাহ এই সমস্তর বিরুদ্ধেই কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছিল। এটা আমরা এই পয়েন্টে লিখব। এবার আসি নেতৃত্ব। কারা নেতৃত্ব দিয়েছিল? প্রথমে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে কে? 1830 সালে আমরা জানি রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়ের পর, তার মৃত্যুর পর এই আন্দোলনটাকে যারা পরিচালিত করেছিল তারা কারা? তারা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, তাই তো? দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, এদের আমরা নাম জানি। আরও যাদের যারা ছিলেন তারা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী, বিখ্যাত ব্রাহ্মণ নেতা বিজয়কৃষ্ণ গোস্বামী। পরবর্তীকালে তিনি নব্য বৈষ্ণববাদের প্রবর্তক
হয়ে উঠেছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, অক্ষয় কুমার দত্ত, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস। সবকটার নাম কিন্তু আমাকে জানতে হবে। কেন বলো তো? দিয়ে দিল 4টে অপশানের মধ্যে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, বাদ বাকি নাম আরও থাকবে, কিন্তু তোমাকে এই দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় যে ব্রাহ্ম নেতা ছিলেন, ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন, এটা তোমাকে জানতে হবে। নাহলে তুমি কিন্তু ওই অপশানটা অর্থাৎ দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মাথায় কিন্তু টিক দিতে পারবে না। আনন্দমোহন বসু, এটার নামও তোমাকে জানতে হবে। অক্ষয় কুমার দত্ত ছিলেন, এর নামও তোমাকে জানতে হবে। দুর্গামোহন দাস, এই নামটাও কিন্তু তোমাকে জানতে হবে, কারণ এরাই সবাই নেতৃত্ব দিয়েছিল এই ব্রাহ্ম বা সমাজের সংস্কার আন্দোলনে। কেমন? তাহলে নেতৃত্ব আমরা জানলাম। এবারে আসি পরের পয়েন্ট, দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কী ছিল? ভীষণ বড় মাপের ভূমিকা ছিল রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর। তাহলে রাজা রামমোহন রায়ের মৃত্যু হলো কত সালে? 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে, আমরা জানি। মৃত্যুর পর এই সমাজ সংস্কারে এই ব্রাহ্ম সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন যিনি, তিনি কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এই দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কি করেছিলেন? দুর্ধর্ষ কাজ করেছিলেন। সেটা হচ্ছে তিনি এই ব্রাহ্ম আন্দোলনটাকে বা এই ব্রাহ্ম সমাজের আন্দোলনটাকে শুধুমাত্র এগিয়ে নিয়ে যাননি, এবং তার প্রচেষ্টায় আমরা দেখব যে 1872 সালে সঙ্গে থাকবেন অবশ্যই ব্রহ্মানন্দে উপাধিতে ভূষিত করেছিলেন কেশবচন্দ্র সেনকে, তার প্রিয় শিষ্য কেশবচন্দ্র সেন। এই দুজন মিলে, তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্র, এই দুইজন মিলে কি করলেন? যেটা করলেন সেটা হচ্ছে 3 আইন পাস। 3 আইন পাস করলেন। 3 আইন পাস বলতে সেই 3 আইন কি? অসবর্ণ বিবাহ, মনে রাখবে, অসবর্ণ বিবাহ, বাল্য বিবাহ বন্ধ, অসবর্ণ বিবাহ চালু, অসবিবর্ণ চালু, এবং বাল্য বিবাহ বন্ধ, বহু বিবাহ বন্ধ, এটা করেছিলেন। এই যে এটাকে আমরা বলছি 3 আইন। কেমন? তাহলে দেবেন্দ্রনাথ ঠাকুর কি করলেন? 3 আইন পাস করতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। সঙ্গে ছিল কেশবচন্দ্র সেন, এবং 1872 সালে এই 3 আইন হয়েছিল। 3 আইন হচ্ছে, 1 নম্বর হচ্ছে বাল্য বিবাহ, বাল্য বিবাহ বন্ধ বা রদ। 2 বহু বিবাহ বন্ধ বা রদ। 3 অসবর্ণ বিবাহ চালু। অসবর্ণ বিবাহ বলতে মনে করো তুমি মায়েশ্ব, তোমার সঙ্গে নমশূদ্র সম্প্রদায়ের বৈবাহিক সম্পর্ক বা বিয়ে শাদী হতো না, কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন যে কায়স্থর ঘরে নমশূদ্রদেরও মেয়ে ওইখানে বিয়ে হতে পারে। কেমন? তাহলে এই যে আমাদের সমাজে নমশূদ্র, কায়স্থ, ব্রাহ্মণ, মাহেশ্ব, এই যে ঋষিদাস, বিভিন্ন জাতি আছে, তোমরা জানো হিন্দুদের মধ্যে বিভিন্ন বর্ণের ভাগ আছে। তো একটা বর্ণ আর একটা বর্ণকে সেই সময় বিবাহ চলতো না, সাংসারিক জীবনযাপন হতো না বা সামাজিকভাবে বিয়ে হতো না। কিন্তু এরা প্রথম বলল যে এটা চলতে পারে না, মানুষের গুণ, মানুষের যোগ্যতা, মানুষের বিবেক বুদ্ধি দিয়ে মানুষকে বিচার করতে হবে, জাতি দিয়ে নয়, বিভিন্ন শ্রেণী দিয়ে নয়, মানুষকে বিচার করতে হবে তার যোগ্যতা এবং তার গুণ দিয়ে। বোঝা গেল কি বলেছি? তাহলে এই জায়গায় তাদের এই যে স্বাধীন চিন্তা, সেই চিন্তার কিন্তু আমরা স্ফুরণ দেখি এইখানে। এটা আমরা লিখবো, এটা হচ্ছে 3 আইন, অসবর্ণ বিবাহ চালু। এবার আসি কেশবচন্দ্র সেনের ভূমিকা। এইটুক করেই লিখবো, কিন্তু বেশি বড় লেখার দরকার নেই। এবার কেশবচন্দ্র সেন কী করলেন? 1858 সালে কেশবচন্দ্র সেন 1858 সালে কি করলেন? কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগদান করলেন, এবং তিনি এত তার যোগ্যতা, এত তার ক্যারিশমা ছিল যে দেবেন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তাকে ব্রহ্মানন্দ উপাধিতে ভূষিত করেছিল। সেই ব্রাহ্ম আন্দোলন নতুন করে এবার জেগে ওঠে কেশবচন্দ্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুর দুজনের যুগলবন্দিতে। এবং সঙ্গে ছিলেন কারা? সঙ্গে ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী, সঙ্গে ছিলেন অক্ষয় কুমার দত্ত, সঙ্গে সব এক একজন দিকপাল, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, দুর্গামোহন দাস, এক একজন দিকপাল। তো এই দিকপালটার সঙ্গে থাকাতে এই আন্দোলনটা আরও জোরদার হলো, এবং এই আন্দোলনে জোরদার হওয়ার পরে এরা কী করলো? স্ত্রী শিক্ষার পক্ষে জোরালো সওয়াল করলো, এবং এই আন্দোলনে আরও নতুনত্ব বেগ পেলো যে বিধবা বিবাহ চালু করতে হবে, স্ত্রী শিক্ষার বিস্তার ঘটাতে হবে, অসবর্ণ বিবাহ চালু করতে হবে, নৈশ বিদ্যালয়, রাত্রেবেলা যে সমস্ত বয়স্ক মা বোন বা কাকা কাকিমারা যারা লেখাপড়া করতে পারেনি বিভিন্ন কারণে, তাদেরকে নৈশ বিদ্যালয় অর্থাৎ রাত্রেবেলা
তাদেরকে বিদ্যালয়ে পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে, এই বিষয়গুলোর ওপর কিন্তু তারা কিন্তু জোর দিয়েছিল। এবং তাদের উদ্যোগে আমরা দেখব ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ অর্থাৎ কেশবচন্দ্র সেনের উদ্যোগে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ হবে, সুলভ সমাচার বলে একটা পত্রিকা বের করবে এবং তিনি একটা সংস্থাও গঠন করবে, তার নাম হচ্ছে নেটিভ লেডিস নর্মাল স্কুল প্রতিষ্ঠা, নেটিভ লেডিস নর্মাল স্কুল। আর সুলভ সমাচার বলে একটা পত্রিকাও তিনি প্রকাশ করবেন, কে? কেশবচন্দ্র সেন। এবং পরবর্তীকালে বেরিয়ে এসে তিনি ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করবেন। কেমন? তাহলে এইগুলো আমরা কেশবচন্দ্র সেন সম্পর্কে লিখব। এবারে আসি সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। এটা কী লিখব? এটা তো সবাই জানি যে হিন্দু সমাজে দীর্ঘদিন ধরে যে একটা কুপ্রথা প্রচলিত হয়ে আসছে বছরের পরে বছর, তার নাম হচ্ছে সতীদাহ। কী সেই সতীদাহ প্রথা? জ্বলন্ত চিতায়, স্বামীর জ্বলন্ত চিতায় বিধবা যিনি হচ্ছেন সদ্য, তাকে জীবন্ত পুড়িয়ে মারার যে ঘটনা, সেটাকেই বলছি আমরা সতীদাহ। অর্থাৎ সে যদি জীবন্ত অবস্থায় পুড়ে মরে তবেই সে নাকি স্বর্গালাভ করবে, সে নাকি সতী হবে, তাছাড়া নাকি সতী হওয়ার গতি নেই। এটা অযৌক্তিক যুক্তি, এর কোনো যুক্তি নেই, এর কোনো মানে তার কোনো ভিত্তি নেই। তার বিরুদ্ধে কিন্তু প্রথমে আন্দোলন করেছিলেন কে? রাজা রামমোহন রায়। এবং জনমতের চাপে এবং জোরালো এই আন্দোলনের চাপে কিন্তু অবশেষে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক 1829 সালে 7ম রেগুলেশন আইন দ্বারা আমরা জানি যে সতীদাহ বিরোধী আন্দোলন হওয়ার পরিপ্রেক্ষিতে এইটাকে বন্ধ করেছিল, আইনত নিষিদ্ধ করেছিল। কিন্তু 1829 সালের পর আমরা দেখব এই সতীদাহ প্রথা কিন্তু আরও 100 বছর কিন্তু থাকবে। এবং শুধু তাই নয়, যে এই যে 100 বছর থাকলো তার রেশ কিন্তু এই বাংলার সমাজ জীবনে প্রতিফলিত হয়েছিল। যেহেতু এটা 1829 সালে আইনত নিষিদ্ধ হয়েছিল, তাই আমরা দেখব এরপরে সব আইনের বেড়াজালে পড়বে এবং আইনের তাদেরকে শাস্তি হবে। আস্তে আস্তে কিন্তু এই সতীদাহ প্রথা বন্ধ হবে। কিন্তু বন্ধ তো হলো, কিন্তু কুসংস্কার, সমাজ সংস্কারের আন্দোলনের চাপে কুসংস্কারগুলো কি সব দূরাভিত হয়েছে? সব বিধবাদের কি বিবাহ হচ্ছে? এদের আন্দোলন তো ছিল, আন্দোলনের কথা ছিল, কিন্তু হয়নি। কিন্তু না হলেও এদের যে প্রচেষ্টা ছিল পরবর্তীকালে আন্দোলনে আমরা দেখব সেগুলো সাফল্যের মুখ দেখবে। এবারে আসি, তাহলে এটা গেল 5 নম্বরের জন্য। এবারে আসি 3 নম্বরের জন্য, বিভাজন। কী জন্য বিভাজনটা হলো? এত সুন্দর একটা সংগঠন চলছে যারা সমাজ সংস্কার নিজেদেরকে নিয়োজিত করেছে, সতীদাহ প্রথা বন্ধ করলো এবং বিধবা বিবাহ চালু করার জন্য সওয়াল করলো, বাল্য বিবাহ, বহু বিবাহের বিরুদ্ধে কথা বললো, অসবর্ণ বিবাহের বিরুদ্ধে, অসবর্ণ বিবাহের পক্ষে যারা জনমত গঠন করলো এবং 3 আইন পাশ হলো 1872 সালে। পরবর্তীকালে কী এমন ঘটনা ঘটলো যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের বিরোধ বাঁধলো? এইখানে বিরোধটা বেঁধেছে কী কারণে? সেটা হচ্ছে 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ও তার অনুগামীরা ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হলো। কেন? কারণ ব্রাহ্ম সমাজের মধ্যে এই কেশবচন্দ্র সেনেরা কিছু কিছু দাবি দেওয়া করেছিল। কি কি দাবি দেওয়া? অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, উপবীত গ্রহণ এবং সংস্কৃতের পরিবর্তে বাংলায় তার মন্ত্র উচ্চারণ। এই কথাগুলো যখন দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো লোকদের সামনে তুলে ধরলো, তখন কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এইগুলোর বিরোধিতা করলো। অর্থাৎ সংস্কৃত জায়গায় বাংলা মন্ত্র উচ্চারণে বিয়ে হবে, এটা কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর মেনে নেয়নি। এবং শুধু তাই নয়, দেবেন্দ্রনাথ ঠাকুর এর প্রতিবাদ করলো এবং প্রতিবাদ করার পরে কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গে মতবিরোধ হলো। এবং আরও এই মতবিরোধটা জোরদার হলো। কখন জোরদার হলো? যখন কেশবচন্দ্র তার অল্প বয়সী মেয়েকে, অর্থাৎ 14 বছরের মেয়েটাকে বিয়ে দেবে কোচবিহারের মহারাজার সঙ্গে। বোঝা গেল? তাহলে ওই পয়েন্টে আমরা পরে আসবো। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেনের বিরোধটা কী নিয়ে? আবারও বলছি, অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ, উপবীত গ্রহণ। উপবীত গ্রহণ মানে তোমার পৈতে নেওয়া যে ব্যাপারটা থাকে, এবং সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ। এই প্রশ্নে দেবেন্দ্রনাথের রক্ষণশীলতার পরিচয় পাওয়া যায় এবং দেবেন্দ্রনাথের এই রক্ষণশীলতার বিরুদ্ধে এরা প্রতিবাদ করলে এরা 1866 খ্রিস্টাব্দে ওই ব্রাহ্ম সমাজ থেকে বহিষ্কৃত হয়। এবং এরপরে তারা কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের যে সংস্থাটা সেটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করে। এইটা। এবার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের ভাঙন আবার হবে। কেশবচন্দ্র সেন বেরিয়ে এলো, আসার পরে তিনি গঠন করলেন
ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ তারও কিন্তু এবার ভাঙন ধরবে। কি ভাঙন, তার যুক্তিটা কি, বক্তব্যটা কি? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ যে বিভিন্ন ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে, কিন্তু এই সময় যেটা বলছিলাম কেশবচন্দ্র সেন 14 বছরের তার কন্যার সঙ্গে কুচবিহারের মহারাজার সঙ্গে বিবাহ দিলেন। এই যেই বিবাহ দিলেন তখন কেশবচন্দ্র সেনের যারা অনুগামী ছিলেন তারা কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করলো, এবং প্রতিবাদ শুধু নয়, তারা কিন্তু শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ মেনে নিতে পারেনি। তারা কিন্তু বেরিয়ে আসলো, এবং বেরিয়ে এসে তারা কি করলো, 1878 খ্রিস্টাব্দে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলো। আর কেশবচন্দ্র সেনের অনুগামীরা তখন আরেকটা সংস্থা প্রতিষ্ঠা করলো, তার নাম হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ। এই হচ্ছে কিন্তু ভারতবর্ষ ব্রাহ্ম সমাজের ভাঙনের কারণ। এই দুটো পয়েন্ট আমরা লিখব। এই দুটো পয়েন্ট লিখলে আমাদের কিন্তু 3 নম্বর। এবার আসি উপসংহার। উপসংহারে কি লিখব, যে ব্রাহ্ম আন্দোলন ছিল একটি সমাজ সংস্কার আন্দোলন। ব্রাহ্ম আন্দোলনের হাত ধরে পরবর্তীকালে ভারতবর্ষের সমাজ সংস্কারে আন্দোলনে যে সমস্ত মহিষীরা বা মহান ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেছিলেন, তাদের আন্দোলনকে সহজ থেকে সহজতর করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি। হয়তো কুসংস্কার পুরোপুরি বর্জন করতে পারেনি, তবুও এই ধর্মীয় আন্দোলন হিসাবে গড়ে উঠলেও পরবর্তীকালে এই আন্দোলনটি একটি জাতীয়তাবাদী আন্দোলনে কিন্তু পরিণত হয়। তাহলে মূলত এদের আন্দোলনটা ধর্মীয় আন্দোলন হিসাবে পরিগণিত হলেও পরবর্তীকালে এই আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলনে কিন্তু পরিণত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম যে সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের ভূমিকা কেমন। আজকের ভিডিওতে জেনে নিলাম ভাঙনের কারণগুলি লেখো। ভাঙনের কারণ আমরা এখানে 2টো পয়েন্ট করেছি, 3 নম্বর। আর এই পয়েন্টগুলো ভূমিকা, ব্রাহ্ম নেতাদের দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব, দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, কেশবচন্দ্রের ভূমিকা এবং সতীদাহ, এইটা লিখলে আমাদের 5 নম্বর। এই 5 + 3 = 8 এই প্রশ্নটা অবশ্যই করবে, এবং 2025-এর মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য এটা কিন্তু দেখা উচিত বলে আমার মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।